ডব্লিউবিসিএস মেন পেপার 4-এর যে এনভায়রনমেন্টাল সায়েন্স আছে তার মধ্যে আমাদের পেড ভার্সন নোটের যদি চ্যাপ্টার 8 অর্থাৎ বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন অর্থাৎ জৈব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ সেই নিয়ে আমরা আলোচনা শুরু করব। এই চ্যাপ্টারটি খুব একটা বড় চ্যাপ্টার, আমরা যতটুকু পারবো আজকের ভিডিওতে কমপ্লিট করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো যে বায়োডাইভার্সিটি সেই জিনিসটি কী, তার বাংলা অর্থ হলো জৈব বৈচিত্র্য। এখন আমরা দেখেছি যে পৃথিবীতে যে জীব আছে অর্থাৎ জীবগুলোকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করি, একটা হলো প্রাণী আর একটা উদ্ভিদ। তো আমরা যদি চারিদিকে লক্ষ্য করি তাহলে তাদের একটা ভ্যারাইটি আমরা দেখতে পাবো। অর্থাৎ প্রাণীদের মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে, প্রচুর স্পিসিস আছে, আবার উদ্ভিদের মধ্যে প্রচুর ভ্যারাইটি বা প্রচুর স্পিসিস দেখতে পাই। তো এই যে একটা ভ্যারাইটি অফ স্পিসিস, এটাকে আমরা জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলবো। এবং তার সাথে সাথে আমাদের এই যে বায়োডাইভার্সিটি তাকে কনজারভেশন বা সংরক্ষণ করার প্রয়োজন আছে, কারণ এমন কিছু উদ্ভিদ আছে যারা হয়তো বিলুপ্ত হয়ে যাচ্ছে বা অদূর ভবিষ্যতে সেগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাবে। আমরা সেই সমস্ত উদ্ভিদের নাম জানবো। আবার কিছু প্রাণী আছে তারা হয়তো আগে যে সংখ্যায় দেখা যেত এখন কম দেখা যাচ্ছে, আবার আজ থেকে 50 বছর পরে হয়তো সেটি টোটালটাই বিলুপ্ত হয়ে যাবে। তো সেই ধরনের প্রাণীগুলোকেও আমরা দেখব এবং কিভাবে সেই প্রাণীগুলোকে সংরক্ষণ করা হয় বা উদ্ভিদগুলোকে সংরক্ষণ করা হয় টোটালটাই আজকের বিষয়ে থাকবে। এবং এখান থেকে ডব্লিউবিসিএসের মেনে ভালো রকম করে প্রশ্ন আসে। এই বায়োডাইভার্সিটিকে আমরা মেনলি 3টে ভাগে ভাগ করব। একটা হলো জেনেটিক ডাইভার্সিটি, একটা হলো স্পিসিস ডাইভার্সিটি, আর একটা হলো ইকোসিস্টেম ডাইভার্সিটি। তো মেনলি এই 3টে বিষয়ের কি সামান্য ডিফারেন্স আছে সেটি এখানে বর্ণনা করা আছে, সুন্দরভাবে বর্ণনা করা আছে, যেটি একবার পড়লে হয়তো সারা জীবন মনে থাকবে। এই যে জেনেটিক ডাইভার্সিটি, যখন একটা স্পিসিস বা প্রাণী তার একেবারে সবথেকে কোর পয়েন্টে গিয়ে তার ডাইভার্সিটি হচ্ছে বা বৈচিত্র্য হচ্ছে, তাকে আমরা বলবো জেনেটিক ডাইভার্সিটি। অর্থাৎ একটা প্রাণীর যে ক্রোমোজোম লেভেলের মধ্যে যে সামান্য বৈচিত্র্য ঘটছে এবং একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী যে ডিফারেন্স হচ্ছে, সেই জায়গাটাকে আমরা জেনেটিক ডাইভার্সিটি বলবো। আবার স্পিসিস ডাইভার্সিটি কি না, বিভিন্ন স্পিসিসের মধ্যে যে একটা বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে সেটাকে আমরা স্পিসিস ডাইভার্সিটি বলবো। আর ইকোসিস্টেম ডাইভার্সিটি হলো ডিফারেন্ট ইকোসিস্টেমের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, অর্থাৎ একটা ইকোসিস্টেম আর একটা ইকোসিস্টেমের থেকে যে বৈচিত্র্য বা আলাদা হচ্ছে সেই জায়গাটাকে আমরা বলবো ইকোসিস্টেম ডাইভার্সিটি। আর ডিটেলস আলোচনা তো এখানে করাই আছে, তোমরা অবশ্যই একবার দেখে নেবে, আমি মেন পয়েন্ট এখানে উল্লেখ করে দিলাম। তো তারপরে দেখো লেভেল অফ ডাইভার্সিটি, তাহলে আমরা টাইপস অফ ডাইভার্সিটি পড়লাম, এখন আমরা লেভেল অফ ডাইভার্সিটি পড়ব। এখানে আলফা, বিটা এবং গামা এই 3টে লেভেল আছে বায়োডাইভার্সিটি। তো প্রথমে আমরা চলে আসি যে আলফা ডাইভার্সিটিটা কি না, ইট ইজ এ ডাইভার্সিটি অফ অর্গানিজম উইদিন দ্য সেম কমিউনিটি অর হ্যাবিটেট। তাহলে যখন একটা একই হ্যাবিটেট বা একটা কমিউনিটির মধ্যে, এই হ্যাবিটেট কী বা কমিউনিটি কী আমরা যখন এই নোটসের প্রথম দিকের চ্যাপ্টারগুলো দেখেছি রিভিউ নোটসে রিভিউ করার সময়, তখন আমরা বলে দিয়েছিলাম যে কোনটাকে হ্যাবিটেট বলে, কোনটাকে কমিউনিটি বলে, কোনটাকে নিজ বলে, এইগুলো এনভায়রনমেন্টাল টার্ম, সেইগুলো তোমরা অবশ্যই একবার পড়ে নেবে। তো মেনলি এখানে যেটা বলছে যে একটা একই ধরনের অর্থাৎ সেম হ্যাবিটেট বা কমিউনিটির মধ্যে যে ডাইভার্সিটি লক্ষ্য করা যায় সেটিকেই বলছে আলফা ডাইভার্সিটি। তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম যে যখন একই হ্যাবিটেট কথার অর্থ হলো অ্যাকচুয়ালি যে জায়গায় বা যে লেভেলে একটা প্রাণী অবস্থান করে সেটাই হলো হ্যাবিটেট। তো এই হ্যাবিটেট বা কমিউনিটির মধ্যে, সেম হ্যাবিটেট বা কমিউনিটির মধ্যে যখন ডাইভার্সিটি লক্ষ্য করা যাচ্ছে তখন আমরা বললাম সেটি আলফা ডাইভার্সিটি। তারপরে আমরা চলে আসছি যে বিটা ডাইভার্সিটি, এটা কি না, ইট ইজ আ ডাইভার্সিটি বিটুইন কমিউনিটিস অর ডিফারেন্ট হ্যাবিটেটস। যখন ধরো আমি ধরলাম এখানে একটা কমিউনিটি বা হ্যাবিটেট আছে, এখানে একটা কমিউনিটি বা হ্যাবিটেট আছে, যখন ডাইভার্সিটি লক্ষ্য করা যাচ্ছে ডিফারেন্স হ্যাবিটেট বা কমিউনিটির মধ্যে তখন সেটাকে বলবো বিটা ডাইভার্সিটি। আর আলফা ডাইভার্সিটির ক্ষেত্রে কী হয়েছিল না, একই হ্যাবিটেটের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছিল সেটি ছিল আলফা, আর বিটা হলো যখন দুটোর মধ্যে
যে জৈব বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে ডিফারেন্ট, অর্থাৎ এই জৈব বৈচিত্র্য থেকে এই জৈব বৈচিত্র্যটা আলাদা, সেটাকে আমরা বলছিলাম বিটা বায়োডাইভার্সিটি। এখন আমরা লাস্ট পয়েন্ট জানবো, সেটি হলো গামা ডাইভার্সিটি। এতক্ষণ আমরা জানলাম যে কমিউনিটি বা হ্যাবিটেট, সেম হ্যাবিটেট বা ডিফারেন্স, অর্থাৎ দুটো হ্যাবিটেটের মধ্যে যে ডাইভার্সিটি লক্ষ্য করা যাচ্ছিলো সেই নিয়ে পড়লাম আলফা বিটা। আর এখন যেটা গামা আছে সেটি হলো কি না এন্টায়ার জিওগ্রাফিক্যাল এরিয়া, অর্থাৎ একটা বড় জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে তার মধ্যে বিভিন্ন হ্যাবিটেট থাকবে বা বিভিন্ন কমিউনিটি থাকবে, এই টোটাল এন্টায়ার অর্থাৎ টোটাল যে জিওগ্রাফিক্যাল এরিয়া তার মধ্যে যে ডাইভার্সিটি লক্ষ্য করা যাবে সেটি হলো গামা ডাইভার্সিটি। তো এখানে আমাদের সহজভাবে মাথায় ঢুকে গেল যে আলফা ডাইভার্সিটি, বিটা ডাইভার্সিটি এবং গামা ডাইভার্সিটি কাকে বলে। আমাদের এই পেড ভার্সন নোটসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই যাদের প্রয়োজন মনে করবে নিতে পারো। তো দেখো এখানে আমরা চলে আসছি যে ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে ডাইভার্সিটিগুলো আছে সেটি তার একটা ওভারভিউ এখানে বর্ণনা করা আছে। যে আমরা যে ডেটা লক্ষ্য করব সেই ডেটা থেকে আমরা দেখতে পাবো যে যে টোটাল যে স্পিসিস আছে এই পৃথিবীতে সেটি মোটামুটি এই যে সংখ্যাটা দেওয়া আছে দেখতে পাচ্ছ যে 17,53,739 এত প্রকারের স্পিসিস এই টোটাল পৃথিবীতে আছে। এবং এই স্পিসিসের মধ্যে ইন্ডিয়াতে কতগুলো আছে না 1,34,781 এত প্রকারের স্পিসিস ভারতবর্ষে আছে। এবং যদি আরও আমরা ডিসকাস করি বা আরও ডিফারেন্সিয়েট করি তাহলে বলবো যে ইন্ডিয়াতে যে স্পিসিস আছে সেটি মোটামুটি পৃথিবীর যে সারফেস এরিয়া তার 2% দখল করছে এই স্পিসিসের পরিপ্রেক্ষিতে। তো সেটি আমরা লক্ষ্য করলাম। এখন আমরা চলে যাচ্ছি যে যে বায়ো জিওগ্রাফিক্যাল রিজনগুলো আছে ভারতবর্ষে সেইগুলো কি কি আছে। মোট 10টা এরকম অঞ্চল আছে যেটাকে আমরা বলবো যে বায়ো জিওগ্রাফিক্যাল এরিয়া। সেটি কি কি আমরা একবার দেখে নিই। যে ট্রান্স হিমালয়, অর্থাৎ হিমালয়কে যে বিভিন্ন রকম করে ভাগ করা যায়, ট্রান্স হিমালয়, তারপরে সহ্যাদ্রি, হিমাদ্রি, তারপরে সেন্ট্রাল হিমালয়। তো সেখানে যে ট্রান্স হিমালয় আছে সেটি হলো এই বায়ো জিওগ্রাফিক্যাল রিজনের একটা উদাহরণ। 2 নম্বর আছে যে গ্যাঙ্গেটিক প্লেন, অর্থাৎ যে গঙ্গার আশেপাশে যে সমতল ভূমি আছে সেটি, তারপরে ডিজার্ট অর্থাৎ মরুভূমি, তারপরে সেমি এরিড জোন অর্থাৎ মরুভূমির আশেপাশে যে বালিময় এলাকা সেটি, ওয়েস্টার্ন ঘাট, তারপরে ডেকান পেনিনসুলা, তারপরে দেখো নর্থ ইস্টার্ন জোন যেটা আছে উত্তর পূর্ব ভারতের অঞ্চলগুলো, তারপরে কোস্টাল যেটা আইল্যান্ড আছে, হিমালয় এবং আইল্যান্ড। তো এইগুলো হলো বায়ো জিওগ্রাফিক্যাল রিজনের উদাহরণ। এবং এখানে বেশ কিছু ডেটা একেবারে সিম্পলিফাই করে দেওয়া আছে, সেটি তোমরা দেখে নিতে পারো। 1 নম্বর পয়েন্টে দেখো যে ইন্ডিয়া হ্যাজ 7.3% অফ দ্য গ্লোবাল ফনা, অর্থাৎ যে ফনা আছে সেটি হলো টোটাল ভারতবর্ষে যেটি আছে সেটা পৃথিবীর 7.3%। এবং যেটি ফ্লোরা আছে অর্থাৎ উদ্ভিদ আছে, তো ফনা মানে হলো প্রাণী আর ফ্লোরা মানে হলো উদ্ভিদ। তো এই যে ফ্লোরা আছে সেটি হলো 10.88%, অর্থাৎ টোটাল যে পৃথিবীর সারা পৃথিবীর যে ফ্লোরা আছে তার 10.88% এই ভারতবর্ষে আছে। এবং এখানে যে বিভিন্ন প্রজাতি আছে অর্থাৎ ম্যামালস বা স্তন্যপায়ী সেটি কত প্রকারের আছে প্রজাতি না 350 প্রকারের। যেটা বার্ডস আছে অর্থাৎ পাখি তার কত প্রকারের প্রজাতি আছে না 1200 প্রকারের প্রজাতি আছে। তারপরে যেটা অ্যামফিবিয়ান্স অর্থাৎ উভচর সেই রকম প্রজাতি আছে 182 প্রকারের। আর প্ল্যান্ট স্পিসিস কত রকম আছে অর্থাৎ যে বিভিন্ন রকম উদ্ভিদের যে বিভিন্ন রকম স্পিসিস আছে সেটি হলো 45,000। আর রেপটাইলস বা সরীসৃপ প্রাণী তার মোট 453 ধরনের প্রজাতি এই ভারতবর্ষে লক্ষ্য করা যায়। আর 3 নম্বর পয়েন্টে কি বলছে না ইট হ্যাজ 50,000 known species of insect which includes 30,000 বাটারফ্লাই অ্যান্ড মথ। পতঙ্গর 50,000 ধরনের এখানে প্রজাতি আছে এবং তার মধ্যে কেবল বাটারফ্লাই বা মথস আছে কত না 13,000। and it has 10 different biogeographical regions and 25 biotic provinces having varieties of lands and species। যেটা আমরা আগেই বললাম যে 10 ধরনের এখানে বায়োজিওগ্রাফিক্যাল রিজন আছে এবং 25টি বায়োটিক এখানে আছে। তো এই ইনফরমেশনগুলো কাজে লাগে সেটা একবার মাথায় রাখার চেষ্টা করবে। একেবারে জিস্টেড নোট, জাস্ট দেখলেই মনে পড়ে যাবে, সারা জীবন মুখস্থ থাকবে এবং WBCS মেনের পেপার পড়ে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। তো দেখো এখানে IUCN এই ব্যাপারটি কী সেটি একবার আমরা সংক্ষেপে জেনে নিই। IUCN এর ফুল ফর্ম কী না ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশনস অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এর ফুল ফর্মটা জিজ্ঞাসা করা হয় তো ফুল ফর্মটা বলে দিলাম। কবে তৈরি হয়েছিল 1948 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এবং এর বিশেষত্ব কি না ইট ইজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট গ্লোবাল এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন, অর্থাৎ যারা পৃথিবীর এটি কি না প্রথম হলো
পরিবেশ সংক্রান্ত একটা সংস্থান। তো দেখো তারপরে যেটি আমরা টোটাল যদি ওয়াইল্ড লাইফটাকে আমরা ভাগ করি, ঠিক আছে, তো সেটাকে কীভাবে ভাগ করতে পারবো? দেখো প্রথম হলো আমরা তিনটে ভাগে ভাগ করতে পারবো, একটা হলো থ্রেটেন্ড, তারপরে একটা হলো আউট অফ ডেঞ্জার, একটা হলো এক্সটিন্ট। তো এই যে বিভিন্ন প্রকারগুলো বলছি তার ডেফিনেশন এবং উদাহরণগুলো আমরা পরপর জানবো। তো আগে ভাগটা আমরা দেখে নিই যে থ্রেটেন্ড, আউট অফ ডেঞ্জার আর এক্সটিন্ট। আর যদি থ্রেটেন্ড আছে তাকে আমরা তিনটে ভাগে ভাগ করব, ইনডেঞ্জার্ড, রেয়ার আর ভালনারেবল। এখন বিষয় হলো এই বিষয়গুলো কি, মানে এই যে টার্মগুলো বললাম এর ডেফিনেশন কী, এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে এবং উদাহরণগুলোও জানতে চাইবে। তো প্রথমে যেটা আছে সেটা হলো ইনডেঞ্জার্ড স্পিসিস, যেটাকে ই দ্বারা ডিনোট করছি। তো এটি কি না, গ্রুপস অফ দ্য অর্গানাইজেশন হু আর গোয়িং টু এক্সটেন্ড 20% ইন 20 ইয়ার্স, অর্থাৎ নেক্সট 20 বছরে যে সমস্ত প্রাণীর বা উদ্ভিদের তাদের অর্থাৎ যে সমস্ত জীবের 20% এক্সটেন্ড হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, সেটাকে আমরা এন্ডেঞ্জার্ড বলবো। অর্থাৎ আগামী 20 বছরের মধ্যে তাদের 20% যে বিভিন্ন স্পিসিস সেগুলো নষ্ট হয়ে যাবে, সেটি হলো এন্ডেঞ্জার্ড স্পিসিস। তাহলে এন্ডেঞ্জার্ড স্পিসিসের দুটো উদাহরণ হলো ম্যাকাক সাইলেনাস আর একটা হলো ক্যাট। তো এই দুটো প্রাণীর নাম বললাম এবং তাদের সায়েন্টিফিক নেমটাও এখানে উল্লেখ করে দিলাম। তো তারপরে আমরা চলে যাব সরাসরি ভালনারেবল স্পিসিস। ভালনারেবল স্পিসিস কি না, যেটা কি হবে না 100 বছরে তার 10% বিলুপ্ত হয়ে যাবে, সেই ধরনের প্রাণীকে বলবো ভালনারেবল স্পিসিস। এবং নিচে দেখো দুখানা উদাহরণ এখানে দেওয়া আছে। তারপরে দেখো এই সাইডে ডান সাইডে, তো এখানে বলা হচ্ছে রেয়ার স্পিসিস। রেয়ার স্পিসিসটাও এখানে দেখো সংজ্ঞা দেওয়া আছে সুন্দরভাবে এবং এক্সাম্পল দেওয়া আছে। তো এইগুলো বোঝানোর কিছু নেই, যে অংশগুলো বোঝানো দরকার আমি সেই অংশগুলো বুঝিয়ে দিচ্ছি। তারপরে দেখো ডান সাইডে থ্রেটেন্ড স্পিসিস কাকে বলবো না, যে সমস্ত স্পিসিস যে কোনো একটা গ্রুপে বিলং করে, আইদার এন্ডেঞ্জার্ড, ভালনারেবল অর রেয়ার ক্যাটাগরি, তাদেরকে আমরা বলবো থ্রেটেন্ড স্পিসিস। আর এদিকে ইন্টারমিডিয়েট স্পিসিস অত ইম্পর্টেন্ট নয়। তারপরে নিচে দেখো আউট অফ ডেঞ্জার, অর্থাৎ যেগুলো মোটামুটি এখন ডেঞ্জার পিরিয়ডের মধ্যে নেই, সেটি হলো আউট অফ ডেঞ্জার স্পিসিস। তো তার সংখ্যা, উদাহরণ এবং তার রিলেটেড যে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো, নোট করে নিতে পারো, আর দরকার হলে টোটাল নোটসে নিজেদের কাছে রাখতে পারো। তো দেখো এখানে আর ইম্পর্টেন্ট জিনিস যেটি আছে সেটা আমি বলছি। দেখো যে আমি এতক্ষণ যে ভাগ করলাম যে ইনডেঞ্জার্ড স্পিসিস, থ্রেটেন্ড স্পিসিস, তো তার মধ্যে এখানে যে ইনডেঞ্জার্ড স্পিসিস আছে এই পোর্শন থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নটা আসে, তাই আমি এখানে এই পোর্শনটা একটু বড় করে আলোচনা করে দিয়েছি যে ভারতবর্ষে যে সমস্ত ইনডেঞ্জার্ড স্পিসিসগুলো আছে সেগুলো কী কী, এবং সেইগুলো বিভিন্ন প্রজাতি ওয়াইজ আমি এখানে ভাগ করে দিয়েছি। যেমন বার্ডস, ফিশ, রেপটাইলস আর অ্যাম্ফিবিয়ান্স, তাদের একটা এখানে লিস্ট আছে। অর্থাৎ বার্ডসের মধ্যে এই যে টোটাল 14খানা, 15, 16খানা এমন পাখি আছে যারা হলো এই ইনডেঞ্জার্ড ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ তারা হয়তো কিছুদিন পরে বিলুপ্ত হয়ে যাবে টোটালি। তারপরে দেখো ফিশের মধ্যে এমন 7খানা ফিশ আছে যারা এন্ডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে পড়ে। আবার রেপটাইলস আর অ্যাম্ফিবিয়ান্সের মধ্যে 8খানা আছে যারা কি হয় না এই এন্ডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে পড়ে। আর কোরালসের মধ্যে আছে 3টে যারা এই এন্ডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে পড়ে। আর ম্যামালসের মধ্যেও মোট 10খানা এমন ম্যামালস আছে যারা এই এন্ডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে বিলংস করে, যারা হয়তো অদূর ভবিষ্যতে আর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না এবং সেই প্রজাতিকে আমরা আর দেখতে পাবো না। এখন বায়োডাইভার্সিটিকে তো আমাদের কনজারভেশন করতে হবে, না হলে যে ডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য আমরা লক্ষ্য করছিলাম সেগুলো আস্তে আস্তে টোটালটাই বিলুপ্ত হয়ে যাবে। তার একমাত্র উপায় হলো কি না কনজারভেশন, অর্থাৎ সংরক্ষণ করো। তো সেই বায়োডাইভার্সিটিকে আমরা কি কি উপায়ে আমরা কনজারভেশন বা সংরক্ষণ করতে পারি, তো মেনলি এখানে আমরা দুটো হেডে ভাগ করব সেই কনজারভেশনকে। একটা হলো ইনসিটু কনজারভেশন আর একটা হলো এক্সিটু কনজারভেশন। দেখো এখানে নামটা দিয়েই এই প্রমাণটা হয়ে যাচ্ছে। দেখো ইনসিটু অর্থাৎ, আর এখানে হচ্ছে এক্সিটু। ইন মানে হলো ভিতরে আর এক্স মানে হলো বাইরে। তো কি হচ্ছে ইনসিটু কি না, একটা এরিয়া, অর্থাৎ এই এরিয়াতে যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ আছে আমি তার যে বাসস্থান বা যে এরিয়া তার ভিতরেই আমি সংরক্ষণ করছি, সেটি হলো কি ইনসিটু। আমি পরে উদাহরণ দিচ্ছি। আর এখানে যে এক্সিটু আছে অর্থাৎ বাইরে, অর্থাৎ তার বাসস্থান এখানে থাকার কথা, প্রাণী বা উদ্ভিদকে এখানে থাকার কথা, আমি তাকে নিয়ে যাচ্ছি বাইরের একটা জায়গায়, সেখানে আমি তাকে সংরক্ষণ করছি, সেটি হলো এক্সিটু। তাহলে ইনসিটু আর এক্সিটু ব্যাপারটা বোঝা গেল। এখন আমি উদাহরণ দিয়ে বলছি। তো যেটা বললাম ইনসিটু অর্থাৎ একটা প্রাণী বা উদ্ভিদের যেটি বাসস্থান, আমি তার বাসস্থানের মধ্যে বা হ্যাবিটেটের মধ্যেই তাকে সংরক্ষণ করব, সেটি হলো ইনসিটু কনজারভেশন। যেমন ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, অর্থাৎ আমাদের ভারতবর্ষে যে সমস্ত ন্যাশনাল পার্ক আছে বা স্যাংচুয়ারি আছে
স্যাংচুয়ারিগুলো আমরা যদি লক্ষ্য করি দেখি যে এক একটা স্যাংচুয়ারিতে এক একটা প্রজাতির প্রাণীকে সংরক্ষণ করা হয়, অর্থাৎ তার সেটাই বাসস্থান এবং সেই বাসস্থানের মধ্যেই আমি তাকে সংরক্ষণ করছি। বা বায়োস্ফিয়ার রিজার্ভ, যেমন সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, তো আমি রয়্যাল বেঙ্গল টাইগারকে সেই সুন্দরবনে রেখেই আমি তাকে সংরক্ষণ করছি, এমন নয় যে তাকে আমি অন্য জায়গায় নিয়ে তাকে সংরক্ষণ করছি। বা সেই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে আরও যে সমস্ত প্রাণী আছে, ক্রোকোডাইল বা আদার্স অন্যান্য প্রাণীগুলো, সেইগুলোকে আমি তার নিজস্ব বাসভূমিতে রেখে সংরক্ষণ করছি, অর্থাৎ এটি হলো ইনসিটু সংরক্ষণ বা ইনসিটু কনজারভেশন। ওকে, আর একটা কি না এক্সিটু, অর্থাৎ এক জায়গার প্রাণী তার বাসস্থান থেকে আমি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, সেখানে সংরক্ষণ করছি। যেমন জু, অর্থাৎ যে চিড়িয়াখানা, সেখানে দেখছো তোমরা যে হাতি দেখছো, জিরাফ দেখছো, তারপরে বাঘ দেখছো, এই সমস্ত প্রাণী তাদের অরিজিনাল বাসস্থান কিন্তু সেই চিড়িয়াখানা নয়, তারা এক একটা বনে ছিল, এক একটা জঙ্গলে ছিল, এক একটা স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক বা বায়োস্ফিয়ার রিজার্ভে ছিল, সেখান থেকে আমরা নিয়ে এসে তাকে কী করলাম, যে জু বা চিড়িয়াখানায় রাখলাম, সেখানে তাকে আমরা সংরক্ষণ করলাম। তো এটি হলো এক্সিটু কনজারভেশন। একইভাবে বোটানিক্যাল গার্ডেন, আমরা যখন আমাদের কাছাকাছি যে শিবপুর বোটানিক্যাল গার্ডেন আছে সেখানে যাব, দেখব যে সেখানে ভ্যারাইটিস অফ স্পিসিস আছে, বিভিন্ন ধরনের গাছপালা আছে, তাদের অরিজিনাল বাসস্থান কিন্তু এখানে নয়। কোনো গাছ আছে যেটি ভারতবর্ষের গাছ নয়, আফ্রিকার গাছ বা আদার্স কান্ট্রির গাছ, আমরা এখানে একটা কৃত্রিম উপায়ে তাদেরকে সংরক্ষণ করছি। তো সেটি হলো কি না এক্স-সিটু কনজারভেশন। আবার এই সাইডে আমরা যেটা দেখব যে সিড ব্যাংক, জিন ব্যাংক। তো আশা করছি এই যে টোটাল ব্যাপারটা, অর্থাৎ বায়োডাইভার্সিটি যে কনজারভেশন, সেই প্রসেসটা তোমাদের মাথায় ঢুকে গেছে। তোমরা অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে এবং তার সাথে সাথে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যে সমস্ত নতুন বন্ধুরা আছো। তো তারপরে দেখো এখানে ইনসিটু কনজারভেশনের কিছু জিনিস বলা হচ্ছে, যে হোয়াট ইজ ইনসিটু কনজারভেশন, সেটা তো আমি অলরেডি বলেই দিয়েছি। তারপরে যেটি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো হটস্পট, যে এমন কিছু জায়গা যেখানে যে বায়োডাইভার্সিটিটা বললাম, বায়োডাইভার্সিটিটা খুব বেশি থাকে, সেটি হলো হটস্পট। ওকে, তো দেখো এখানে সেটি ডেফিনিশনটা সেটিই বলা আছে যে বায়োলজিক্যালি রিচ এরিয়া উইথ হাই বায়োডাইভার্সিটি বা হাই ডাইভার্সিটি অ্যান্ড এ লার্জ পার্সেন্টেজ অফ এন্ডেমিক স্পিসিস, তাদেরকে আমরা কি বলবো না, তাদেরকে আমরা বলবো হটস্পট। এবং এখানে প্রশ্ন আসবে যে এন্ডেমিক স্পিসিসটা কী না, এমন কিছু স্পিসিস আছে তারা পার্টিকুলার একটা জায়গাতেই থাকে, অন্য জায়গায় তাদেরকে পাওয়া যায় না বা হয় না, সেটি হলো কি এন্ডেমিক স্পিসিস। এটা কিন্তু প্রশ্ন আসবে, হোয়াট ইজ এন্ডেমিক স্পিসিস, দ্য স্পিসিস হুইচ আর কনফাইন্ড টু এ পার্টিকুলার রিজনস অ্যান্ড আর নট ফাউন্ড এনিহোয়ার এলস। অর্থাৎ আমি যদি বলি রয়্যাল বেঙ্গল টাইগার অনলি সুন্দরবনেই পাওয়া যাবে, আর কোথাও পাওয়া যাবে না, তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার হলো এন্ডেমিক স্পিসিস। কার এন্ডেমিক স্পিসিস না সুন্দরবনের এন্ডেমিক স্পিসিস। তো এই ধরনের আরও প্রচুর স্পিসিস আছে, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, সেগুলো একটা পার্টিকুলার রিজনে পাওয়া যায়, বাকি পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যায় না, সেটি হলো কি না এন্ডেমিক স্পিসিস। মাঝের একটা পেজ আমি স্কিপ করে আমি পরের পেজে চলে গেলাম। দেখো যে ভারতবর্ষে এই ধরনের যে হটস্পটের কথা বললাম সেটি কটা আছে, মেনলি দুটো এখানে বায়োডাইভার্সিটি হটস্পট আছে, একটা হলো ইস্টার্ন হিমালয় আর একটা হলো ওয়েস্টার্ন ঘাট। কোনো কোনো বইতে তোমরা তিনটে পেয়ে যাবে, তো তবে আমি বলবো এই দুটো এটি বলাই বেটার হবে। একটা হলো কি না ইস্টার্ন হিমালয় আর একটা হলো ওয়েস্টার্ন ঘাট। এই দুই জায়গায় কি হয় না বায়োডাইভার্সিটি যেটি আছে সেটি খুব রিচ, অর্থাৎ বায়োডাইভার্সিটিটা প্রচুর বেশি এবং এখানে কিছু এন্ডেমিক স্পিসিস পাওয়া যায়, তার জন্য এটিকে বলা হয় হটস্পট। তো এই ধরনের আরও কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিতে পারো। এখন যেটি বলছিলাম যে ইনসিটু কনজারভেশনের মধ্যে যেটি পড়ে যে বায়োস্ফিয়ার রিজার্ভ, তারপরে আদার্স যে ন্যাশনাল পার্ক বা স্যাংচুয়ারি, সেই নিয়ে একটা ডিসকাস এখানে করা আছে। তো মেনলি তোমরা একবার দেখে নেবে, এখান থেকে প্রশ্ন তো অবশ্যই আসে যে এখানে বায়োস্ফিয়ার রিজার্ভটা কাকে বলে। ওকে, তারপরে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ যেটি আছে সেটি কার আন্ডারে করা হয়, এটি না ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, অর্থাৎ MAB এর ফুল ফর্মটাও এখানে জিজ্ঞাসা করা হয়। এবং এটি কি না ইউনেস্কো দ্বারা তৈরি হয়েছিল বা ইউনেস্কোর আন্ডারে আছে, যেটি তৈরি হয়েছিল 1971 খ্রিস্টাব্দ। তো ভারতবর্ষের যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটি কটা আছে না 18টি আছে। এবং এই যে বায়োস্ফিয়ার রিজার্ভের কথা বলছি তাদের 3টে জোন আছে। তো তুমি যদি সাথে সাথে কল্পনা করে চলো যে আমাদের সুন্দরবন সেটা অবশ্যই একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। তো সেখানে কি হয় না 3টে জোন থাকে, একটা হলো কোর জোন, একটা হলো বাফার জোন আর একটা হলো ট্রানজিশনাল জোন। তো কি হয় যেটি একেবারে মেন জায়গা মানে একদম সেন্টারে সেটি হলো কোর জোন, সেখানে কি হয় না সেখানে মানুষকে প্রবেশ করতে দেয় না বা এই ধরনের কিছু স্পেসিফিকেশান আছে। এবং তার বাইরে যে জায়গাটা সেটি হলো কি না সেটা হলো বাফার জোন। এবং একবারে বাইরে যেটি মানুষের বাসস্থান হয় সেটি হলো কি না ট্রানজিশনাল জোন। তো এই জোনগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে।
তো তারপরে দেখো কি আছে না, এই যে তিনটে জোন বললাম, অর্থাৎ কোর জোন, বাফার জোন এবং ট্রানজিশন জোন, সেই তিনটে জোনের কি বৈশিষ্ট্য সেটি এখানে বলা আছে। তো এখানে যেটা কোর জোন বলা আছে সেটা কি বলা হচ্ছে না, এটি হলো সবথেকে ভিতরের জোন, যেখানে কি করা হয় না হিউম্যান ইন্টারফেরেন্স যেখানে বাধা দেওয়া হয়, অর্থাৎ মানুষকে প্রবেশ নিষেধ করা হয়, সেটি হলো কোর জোন। তো এইভাবে বাকি যে বাফার এবং ট্রানজিশন জোন তার ডেফিনেশনটা তোমরা এখানে পেয়ে যাবে। এবং বায়োস্ফিয়ার রিজার্ভের আরও কিছু ইনফরমেশন এখানে আছে, অর্থাৎ লাস্ট যে তিনটে বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হয়েছিল 16 নম্বর, 17 নম্বর এবং 18 নম্বর, সেই তিনটির নাম কি এবং কত খ্রিস্টাব্দে এটি ক্রিয়েট করা হয়েছিল সেটি এখানে বলা আছে। যেমন 16 নম্বর হলো কোল ডিজার্ট, হিমাচল প্রদেশের 2009 খ্রিস্টাব্দে এটা ক্রিয়েট করা হয়েছিল। তারপর একটা আছে 17 নম্বর যেটা 2010 খ্রিস্টাব্দে চালু হয়েছিল, এবং 18 নম্বর হলো 2011 খ্রিস্টাব্দে চালু হয়েছিল, সেটি এমপির পান্না। তো এই যে 16, 17, 18 নম্বর বায়োস্ফিয়ার রিজার্ভটা এখানে বললাম, এবং তারপরে 18খানা বায়োস্ফিয়ার রিজার্ভে একটা লিস্ট করা আছে, যে প্রথমে বলা আছে নেম, অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি, তাহলে সেটি কোন স্টেট নিয়ে এই বায়োস্ফিয়ার রিজার্ভটি তৈরি হচ্ছে, কোন ইয়ারে তৈরি হয়েছিল, সেখানে যে কি ফনা বা যে মূল যে প্রাণীটি আছে তার নাম কি এবং তার এরিয়া কত। তো এই ছকটি পড়লে আশা করছি তোমাদের এই বায়োস্ফিয়ার রিজার্ভের টোটাল ইনফরমেশনটা একটা ছকে চলে আসবে, যে বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভের নামগুলো তোমরা জানতে পারবে, আর তার সাথে সাথে কোন রাজ্যে সেটি অবস্থান করছে, কোন ইয়ারে সেটি ক্রিয়েট করা হয়েছিল, এবং সেখানে কোন প্রাণীর সংরক্ষণ করা আছে বা কোন প্রাণী সেখানে বেশি আছে, সেটি তোমরা এই ছকের মাধ্যমে, 2 পৃষ্ঠার একটা ছকের মাধ্যমে টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভের হিস্ট্রিটা এখানে তোমরা পেয়ে যাবে। তো বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে আরেকটা ম্যাপ এখানে দেওয়া আছে, যেখানে তোমরা সঠিক অবস্থানটাও এখানে পেয়ে যাবে। তো এইগুলো জাস্ট এখানে বোঝানোর কিছু নেই, আমি জাস্ট লিস্টটা বলে দিলাম। এবং তারপরে দেখো যেটি বলছিলাম ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভের পরে আমরা ন্যাশনাল পার্কে চলে যাচ্ছি। তো এই ন্যাশনাল পার্ক থেকে মেনলি যে ধরনের কোশ্চেন আসবে, যে বিভিন্ন ন্যাশনাল পার্কগুলো বা কোন কোন রাজ্যে কী কী ন্যাশনাল পার্ক আছে। জম্মু কাশ্মীরে যেমন দাচিগ্রাম আছে, সেলিম আলী ন্যাশনাল পার্ক আছে, আসামে যেমন কাজিরাঙ্গা এবং মানস আছে, ওয়েস্ট বেঙ্গলে যেমন সুন্দরবন আছে, বিহারে হাজারিবাগ, পালামৌ আছে, উত্তরাঞ্চলে আছে করবেট, তারপরে নন্দাদেবী, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, রাজাজি, ইউপিতে আছে দুধোয়া ন্যাশনাল পার্ক, গুজরাটে আছে গির, রাজস্থানে আছে সরিস্কা, রণথম্বোর, মধ্যপ্রদেশে আছে কানহা, সঞ্জয়, পান্না, এই ধরনের যে ন্যাশনাল পার্ক। উড়িষ্যাতে আছে সিমলিপাল, কর্ণাটকে আছে বন্দিপুর, কেরালাতে আছে সাইলেন্ট ভ্যালি এবং পেরিয়ার। এখান থেকে তোমরা, আমি বলছি যে এই ক্লাস থেকে তোমরা মিনিমাম 4 থেকে 5টা কোশ্চেন কমন পেয়ে যাবে। তো ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া যেটি এতক্ষণ লিস্টে বললাম সেটি ম্যাপে বর্ণনা করা আছে, অর্থাৎ কোন জায়গায় কি ন্যাশনাল পার্ক আছে সেটি দেখো এই ম্যাপটা পড়লেই তোমাদের টোটাল ইনফরমেশনটা মাথায় গেঁথে যাবে। এবং এই ন্যাশনাল পার্কের সাথে আরও একটা জিনিস যেটি হলো টাইগার রিজার্ভ, কোন রাজ্যে কী কী টাইগার রিজার্ভ আছে সেটি একটা ম্যাপে বর্ণনা করা আছে, এটি লিস্ট দেওয়া নেই, জাস্ট ম্যাপে বর্ণনা করা আছে। তো আমি বললাম বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, এবং যেটি বাদ থাকছে ইন সিটু কনজারভেশনের মধ্যে সেটি হলো স্যাংচুয়ারি। তো স্যাংচুয়ারিটা কি না, যেখানে স্পিসিস ওরিয়েন্টেড কনজারভেশন করা হয়, অর্থাৎ এই স্যাংচুয়ারি মানে এর একটা পার্টিকুলার স্পিসিসকে নিয়ে সেখানে সংরক্ষণ করা হবে, সেটি হলো স্যাংচুয়ারি। আর এখানে কিছু ইম্পর্টেন্ট স্যাংচুয়ারি নাম দেওয়া আছে, যেমন 1 নম্বর চিল্কা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, উড়িষ্যাতে অবস্থিত। ভারতপুর বার্ড স্যাংচুয়ারি, অর্থাৎ নাম দেওয়া আছে দেখো বার্ড স্যাংচুয়ারি, অর্থাৎ এখানে কেবলমাত্র পাখি তাদেরকেই সংরক্ষণ করা হয়, সেটি রাজস্থানে অবস্থিত। সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি হরিয়ানাতে অবস্থিত। জলদাপাড়া স্যাংচুয়ারি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এবং এখানে একটা ছকের মাধ্যমে একটা ডিফারেন্স দেওয়া আছে, অর্থাৎ যে 3টে নাম বললাম, যে স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ, এর মূল ডিফারেন্স কোথায়, এই 3টে জিনিসের মধ্যে ডিফারেন্সটা কী সেটি এই ছকের মাধ্যমে বর্ণনা করা আছে। ফ্রেন্ডস, বলে রাখি যে এই ধরনের যে টোটাল নোটস তোমরা ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবে না, যেখানে তোমরা পাবে এমনকি 50,000 1 লাখ টাকা খরচ করে তোমরা যে কোচিং সেন্টারে ভর্তি হও বা হবার কথা ভাবছো, সেখানে গেলেও হয়তো এই ধরনের রেডিমেডস নোট তোমাদের সামনে দেওয়া হবে না, সেটি আমরা খুব অল্প প্রাইসের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। তো দেখো এখানে যে পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ একটা পয়েন্টের বেসিসে আমরা এই 3টে জিনিসকে ডিফারেন্সিয়েট করব। যেমন কনজারভেশন, যেটি স্যাংচুয়ারি আছে সেটি হলো স্পিসিস স্পেসিফিক, অর্থাৎ আমি বললাম যে একটা স্যাংচুয়ারি সেটি পাখিকে সংরক্ষণ করতে পারে, আর একটা কী করতে পারে, সেটি বন্য গাধাকে সংরক্ষণ করতে পারে, একটা বাঘকে সংরক্ষণ করতে পারে, অর্থাৎ এখানে স্পিসিস স্পেসিফিক সংরক্ষণ হয়। আর ন্যাশনাল পার্কে কী হয় না, হ্যাবিটেট স্পেসিস
স্পেসিফিক সংরক্ষণ হয়, অর্থাৎ সেখানে বাসস্থান সংক্রান্ত সংরক্ষণ হয়। আর যেটি বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা হলো ইকোসিস্টেম স্পেসিফিক, অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কিন্তু অনলি প্রাণী থাকে না, সেখানে মানুষের বাসস্থানও চলে, অর্থাৎ মানুষ, প্রাণী, বিভিন্ন রকম পশু পাখি, গাছপালা সব একসাথে একটা ইকোসিস্টেম বিল্ড করে, সেটাকে সংরক্ষণ করা হয়, সেটি হলো বায়োস্ফিয়ার রিজার্ভ এরিয়া। তো এই যেটা আছে যে স্যাংচুয়ারি, তার এরিয়া হলো খুব ছোট হবে, আর ন্যাশনাল পার্ক বড় হবে, আর বায়োস্ফিয়ার রিজার্ভটা বড় হবে। তারপরে কি আছে না কন্ট্রোল বাই, অর্থাৎ সেটির উপরে কার কন্ট্রোল থাকবে। তো স্যাংচুয়ারির উপরে স্টেট এবং সেন্টার দুজনের কন্ট্রোল থাকে। আর ন্যাশনাল পার্কের উপরে কার কন্ট্রোল থাকে না সেন্ট্রাল গভর্নমেন্টের, আর বায়োস্ফিয়ার রিজার্ভের উপরেও সেন্ট্রাল গভর্নমেন্টের কী থাকে না তার কন্ট্রোল থাকে। আর অর্থাৎ মানুষ কোথায় প্রবেশ করতে পারে আর কোথায় প্রবেশ করতে পারে না। অ্যাকচুয়ালি স্যাংচুয়ারিতে মানুষের প্রবেশ অধিকার নেই, কিন্তু আজকাল বিভিন্ন স্যাংচুয়ারিতে মানুষের প্রবেশ অধিকার দেওয়া হয়। অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী সেখানে প্রবেশ অধিকার দেওয়া উচিত নয়। ন্যাশনাল পার্কেও ঠিক একই ব্যাপার। আর বায়োস্ফিয়ার রিজার্ভে কী হয় না সেখানে মানুষের প্রবেশ অধিকার দেওয়া হয়, কিন্তু যেটা বললাম যে কোর জোন, সেখানে মানুষের প্রবেশ বিভিন্ন কয়েকটা ক্ষেত্রে দেওয়া হয়, কোনো রিসার্চ ক্ষেত্রে বা কোনো একটা কারণের জন্য পার্টিকুলার তখন দেওয়া হয়, আদারওয়াইজ সেখানে প্রবেশ অধিকার দেওয়া হয় না। হান্টিং, অর্থাৎ স্যাংচুয়ারি যেটা আছে সেখানে হান্টিং করা যেতে পারে, আর ন্যাশনাল পার্কে মোটেই করা যেতে পারে না, আর বায়োস্ফিয়ার রিজার্ভেও হান্টিং করা যেতে পারে না। এখানে হলে এরিয়া নট ফিক্সড, অর্থাৎ স্যাংচুয়ারির কোনো এরিয়া ফিক্স থাকবে না, ন্যাশনাল পার্কের একটা পার্টিকুলার ফিক্সড এরিয়া থাকবে, আর বায়োস্ফিয়ার রিজার্ভেও একটা পার্টিকুলার ফিক্সড এরিয়া থাকবে। তো এতক্ষণ আমরা বলছিলাম ইন সিটু কনজারভেশন, এখন বলবো এক্স সিটু কনজারভেশন, অর্থাৎ একটা প্রাণী বা উদ্ভিদের বাসস্থান এক জায়গায়, তাকে নিয়ে আমি অন্য জায়গায় সংরক্ষণ করছি, সেটি হলো এক্স সিটু কনজারভেশন। তো সেই জায়গাগুলো কী কী আছে এখানে দেখো, জুওলজিক্যাল পার্ক, ওয়াইল্ড লাইফ সাফারি পার্কস, তারপরে বোটানিক্যাল গার্ডেন্স। এবং এই এক্স সিটু কনজারভেশনের মধ্যে আর কী কী পড়ছে, আরও তিনটি জিনিস এখানে পড়তে পারে, সেটি হলো ক্রায়োপ্রিজারভেশন। ক্রায়োপ্রিজারভেশনটা কি না, যখন কোনো একটা জিনিস আমি প্রচুর মানে একটা কোল্ড জিনিস তৈরি করব, ঠান্ডা একটা জায়গা তৈরি করব, সেখানে আমি সংরক্ষণ করব। যেমন মেনলি যে বীর্যগুলো সংরক্ষণ করা হয় -40 ডিগ্রি সেন্টিগ্রেড এরকমই একটা ডিগ্রিতে। আবার যে অন্যান্য যে বিভিন্ন রকম জিনিস আছে, বিভিন্ন রকম বীজ আছে, সেগুলো অর্থাৎ সিড আছে, সেগুলোকেও সংরক্ষণ করা হয় এই ক্রায়োপ্রিজারভেশন, এবং কিছু কিছু জিনিস এই ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে সংরক্ষণ করা হয়ে থাকে। তারপর টিস্যু কালচার মেথডস এবং সিড ব্যাংক, সেখানেও যে সংরক্ষণটা করা হয় সেটি হলো এক্স সিটু কনজারভেশন। এবং এখানে বিভিন্ন রকম যে প্রজেক্ট করা হয়েছে বিভিন্ন রকম প্রাণী বা উদ্ভিদের সংরক্ষণের জন্য, সেটি আমরা পড়ব। অর্থাৎ এই টোটাল যে বিষয়টি বললাম যে বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন, এটি হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স, এবং এখান থেকে মেনলি 4 থেকে 6টি কোশ্চেন এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, শুধুমাত্র WBCS নয়, বিভিন্ন পরীক্ষায়। এমনকি তোমরা যেটা বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট বা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই যেখানে এনভায়রনমেন্ট বিষয়টি আছে সেখান থেকে তোমরা টোটাল কোশ্চেনটা কমন পেয়ে যাবে। তো দেখো এখানে প্রজেক্ট টাইগার যেটি আছে, এটি কোন বছর লঞ্চ করা হয়েছিল? 1 এপ্রিল 1973 খ্রিস্টাব্দে লঞ্চ করা হয়েছিল। এবং নাম্বার অফ যে টাইগার প্রজেক্ট আছে, অর্থাৎ যে টাইগার প্রজেক্টের সংখ্যা, সেটি 9 থেকে 47-এ বাড়ানো হয়েছিল। এবং বলে রাখি, এই যে 47টা টাইগার প্রজেক্ট আছে, সেটি টোটাল যে কান্ট্রি, তো কান্ট্রির 2.08% স্থান দখল করে। এই পার্সেন্টেজগুলো মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। তো তারপরে চলে আসছে আমরা প্রজেক্ট রাইনো, অর্থাৎ রাইনোকে আমরা সংরক্ষণ করব। সেটি কবে থেকে শুরু হয়েছিল? 2006 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস থেকে। এবং এখানে কিছু রিমার্কস দেওয়া আছে যেটা আমি উল্লেখ করলাম না। তারপরে প্রজেক্ট ক্রোকোডাইল কনজারভেশনস, এটি 1975 খ্রিস্টাব্দে হয়েছিল। প্রজেক্ট এলিফ্যান্টস 1992 খ্রিস্টাব্দে হয়েছিল। এইভাবে বিভিন্ন রকম প্রাণীকে সংরক্ষণ করা হয়েছিল বিভিন্ন সময়ে। এবং WBCS একবার প্রশ্নও এসেছে যে কোন প্রজেক্টটি সবথেকে পুরানো, অর্থাৎ কোন কনজারভেশন প্রজেক্টটি সবথেকে পুরানো। তো এখানেই তোমরা উত্তরে পেয়ে যাবে, যে সালটি সবথেকে আগে আছে সেটি হবে সবথেকে পুরানো। এখন যদি আমরা তার পরের পেজে চলে যাই, দেখো এখানে এই বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন নিয়ে বেশ কিছু পয়েন্ট আছে। তো প্রথমেই যেটা দেখো, যে পয়েন্টে আছে দ্য সোলা গ্রাসল্যান্ড ইকোসিস্টেম ফাউন্ড ইন দ্য হায়ার রিচ অফ দ্য ওয়েস্টার্ন ঘাটস, অর্থাৎ যে শোলা পাওয়া যায় সেটি কোথায় পাওয়া যায়? মেনলি যে ভারতবর্ষের ওয়েস্টার্ন ঘাট আছে, ওয়েস্টার্ন ঘাটে পাওয়া। দেখছো যে সোলা গ্রাসল্যান্ড, এখান থেকে কিন্তু WBCS প্রিলিমসে প্রায় দুবার প্রশ্ন এসছে যে সোলা গাছটা কোথায় পাওয়া যায় বা সেটি কোথাকার এন্ডেমিক স্পিসিস। WBCS প্রিলিমস প্লাস মেন দু জায়গায় এই কোশ্চেনটি এসে গেছে। সেটির উত্তর হবে কি না ওয়েস্টার্ন ঘাট।
তারপরের পয়েন্টটা WCMC নিয়ে বলা আছে, অর্থাৎ ওয়ার্ল্ড কনজারভেশনস মনিটরিং সেন্টার। সেটি কিছু জিনিস আছে এখানে আমি স্কিপ করে গেলাম। এবং দেখো যে টাইগার প্রজেক্ট বলছিলাম, সেটি বললাম যে 9টা জায়গা থেকে শুরু করা হয়েছিল এবং আস্তে আস্তে সেটি কী করা হয়েছিল না 47টি জায়গাতে সেই টাইগার রিজার্ভটা করা হয়েছিল, 17টি রাজ্যতে সেটি করা হয়েছিল। এবং এখানে দেখছো যে প্রথমে ছিল যেটি 9টা টাইগার রিজার্ভ ছিল, সেটি কতটা স্থান দখল করছিল না 16,339 স্কোয়ার কিলোমিটার। এবং তারপরে হলো কি 47টা টাইগার রিজার্ভ হলো, 17টা রাজ্য জুড়ে সেটি হলো। তারপরে দেখো ওয়েটল্যান্ড অর্থাৎ জলাভূমি যেটাকে আমরা বলি, সেটি হলো একটা জায়গা যেখানে একটা জলের একটা মিনিমাম গভীরতা থাকবে, সেটিকে আমরা জলাভূমি বলবো। তো সেই ওয়েটল্যান্ড কনজারভেশন ডে বা ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড ডে সেটি কোন দিন থেকে পালন করা হয়? 2 ফেব্রুয়ারিকে পালন করা হয়। এবং এটাকে বলা হয় নেচার্স কিডনি, অর্থাৎ পরিবেশের কিডনি বলা হয়। কিডনির কাজ কী? আমাদের মানব শরীরের কিডনির কাজ হলো যে ছাঁকনি হিসেবে কাজ করে, ঠিক আছে? তো এটি হলো পরিবেশের ছাঁকনি হিসেবে কাজ করে, অর্থাৎ পরিবেশের যে সমস্ত নোংরা আছে, বিভিন্ন জিনিস আছে, সেটিকে একেবারে পরিশুদ্ধ করে দেয় এই ওয়েটল্যান্ডগুলো। তো এটি ওই জন্য বলা হয় নেচার্স কিডনি। সো ফ্রেন্ডস, এই ক্লাসের মধ্যে আমি মেনলি বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন নিয়ে কিছু কিছু পোর্শনে সামান্য আলোচনা করে দিলাম। টোটাল ডিসকাশন করা প্রচুর টাইম লাগবে, সেই জন্য আমি যতটা পারি সংক্ষেপে টোটাল জিনিসটি একেবারে সংক্ষেপে আলোচনা করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং তার সাথে সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। এবং যে সমস্ত বন্ধুরা নতুন আছো আমাদের চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এই নোটসের যে টোটাল নোটসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি। যাদের এই নোটসটি নিজেদের কাছে রাখার প্রয়োজন মনে করছো, সামান্য খরচ করে তোমরা এটি নিজেদের কাছে রাখতে পারো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।